নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহর লেখা একটি অসাধারণ ছোট গল্প, মর্মস্পর্শী গল্প। গল্পের নাম সাইকেল। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর হ্যাঁ, সবাইকেই অনুরোধ করছি বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন রাখার জন্য, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প সাইকেল। তুমুল বর্ষা, চারা রইবার সময় আসতে না আসতে যেন ভাদ্র শেষের মতো এক হাঁটু জল মাঠে। গত বছর খরা গেল, এবারে অতিবর্ষণ, মানুষকে আর বাঁচতে দেবে না। শালুপুরা গ্রামটা ছোটই, বেশি বেশি ছোট, কাছেই অবশ্য হুগলি ঝাড়। বিরাট ব্যাপার সেখানে, বড় বড় আড়তদার, চারিদিকে শয়ে শয়ে মাইল ধান ক্ষেত আর রাইস মিল, এফসিআই এর গোডাউন, ট্রেনের স্টেশন। ওই হুগলি ঝাড়ের সঙ্গে শালুপুরার নাড়ি বাঁধা। এখানে লাউটা, কুমড়োটা, মাগুর শিঙিটা সেই সবই গিয়ে জড়ো হয় শনিবারের হুগলি ঝাড়ের হাটে। বর্ধমানের বড় মনীষীরা ছুটি ছাটার দিন হলেই গাড়ি নিয়ে চলে আসে ফিস্টি করতে, ঘুরতে ফিরতে মালোপাড়ার নির্জনে। এঁটেল মাটির বর্ডার দেওয়া পিচের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সন্ধ্যের মুখে জোড়ায় জোড়ায় বসে থাকে বড় লোকের বেটা বিটিরা। চিনচিনারি দেখে, কেউ কেউ বোতল খুলে ঢুকুঢুকু খায়। রাত 8টা হয়ে গেল, এখনো যমুনা ঘরে এলো না। খেতো নালিশের তলাতে রাখা ঘড়িটা দেখলো। তার বিয়ের সময় সিংবাবুদের খামারের ম্যানেজার বাবু এটা দেখলেন। এই চেমটির ঘড়ি একটা কেতোর জীবনের সবচেয়ে দামি সম্পত্তি। জখের ধনের মতো আগলে রাখে ও সবসময় এই ঘড়িটাকে। যমুনা গেছিল তার বাপের বাড়িতে নবীনপুরে, গেছিল পরশু। আজ বিকেল বিকেল যমুনার দাদা তাকে পৌঁছে দিয়ে গেছে। এতক্ষণে তো কাজকর্মি সেরে খাওয়া দাওয়া করে ঘরে আসা উচিত। 22 বছরের কেতর ধৈর্য ধরে না, বিছানায় শুয়ে ছটফট ছটফট করে। নতুন জল পাওয়া মাঠে ব্যাং ডাকে গ্যাং ওর গ্যাং। গাছে গাছে সবুজ তারার টায়রার মতো জোনাকির ফুল দোলে। মাটির ঘরের ছোট্ট জানালা দিয়ে এসব দেখে টেকে সময় কাটাবার উপায় খোঁজে কেত। ধুর শালা, তবু সময় কি কাটে? নতুন বউকে দিয়ে এত কি কাজ করায় বাবার পুঁটি দিয়ে, তা তারাই জানে। মোটে 6 মাস বিয়ে হয়েছে কেতর। কেতর মনে পড়ে হাবা বলেছিল একদিন, পাঠশালা তো আজকাল নেই, প্রাইমারি স্কুলে যখন পড়তো ওরা, তখন হাবাকে একদিন মাস্টার জিজ্ঞেস করেছিল, বলো তো বাবা হাবা, বিহবলতা শব্দের মানেটা কি? হাবা অনেকক্ষণ হাবা হয়ে দাঁড়িয়ে থাকবার পরে মাস্টার বলেছিল, যাব বাবা, এ যে দেখছি বিবি পালিয়ে যাবে। গা গরম করতে করতে বিবি পালাবে? বিহবলতা টিহবলতা শেখবার জন্য হাবাকে তোরা স্কুলে যায়নি, এমন বড় সোজা হিসেব। তাই চুং IR8 কিলো কষা, ফলিটল, ইউরিয়া, খোল এসব কিছুর হিসেব নিকেশ করতে পারা, পাইকার যাতে না ঠকিয়ে দেয় তাই গুণভাগ যোগ বিয়োগটা জানা, স্কুলে আসলে যাওয়া, নিজের নামটা ভালো করে সই করতে জানতে, পঞ্চায়েতে গিয়ে খবরের কাগজও পড়ে আসতে পারে।
আজকাল অবশ্যই রেডিওর খবর শুনলে সব জানা যায়। ঘরে ঘরে ট্রানজিস্টার, তবু টিভিও হয়েছে হেতা হতা। কিন্তু তো পারেই শ্রীবাবু কার্তিক চন্দ্র পোড়েল বলে নাম সই করতে, এমনকি হাবাও পারে। শ্রীযুক্ত হাবা সাপুই। হাবা তো যেখানেই পারে সেখানেই একটা করে সই মেরে দেয়। ডিস্ট্রিক্ট বোর্ডের কাঁচা রাস্তায় পদ্মদিঘির জলে, এমনকি সনাতন মাঝির বাড়ির উঠোন যখন পাকা করতেছিল বর্তমানে রাজমিস্ত্রিটা, তখন সেই থকথকে সিমেন্টের মধ্যেও আঙুল চালিয়ে লিখে রেখেছিল শ্রীযুক্ত হাবা সাপুই। সিমেন্ট জমাট বেঁধে যেতেই চিত্তির সনাতন মাঝির মাথায় হাত। উঠোনে ঢুকতেই বড় বড় সিমেন্টের মধ্যে লেখা শ্রীযুক্ত হাবা সাপুই। সনাতন মাঝি রেগে গিয়ে বলেছিল, শালা, এই ছোট লোক ইনএডুকেটেডদের গ্রামে আর লয়, জান কয়লা হয়ে গেল গো। এমন সময় ঝুনঝুন করে চুরির শব্দ হলো। সোনার নয়, লোহা, শাঁখা আর গিল্টি করা কেমিক্যাল গয়না তার বউয়ের গায়ে। যমুনার বাবা মা নেই, দাদা বৌদি যা না দিয়ে পারেনি তাই দিয়েছে। আর কেতোর বাবা হাড় কেপন, তিনিও কিছুই দেননি। খাইয়েছিলেন 25 জনাকে, তাও অতি সাদা মাটা। কেতো উঠে বসলো বিছানাতে। যমুনা একটা কালো আর হলুদ দূরে শাড়ি পরেছে, এইটাই তার সবচেয়ে ভালোবাসার শাড়ি। আর যা আছে সবই আট পৌরে। আজ বাপের বাড়ি গেছিল বলে সায়া আর ব্লাউজ পরে গেছিল, অন্যদিন শুধু গায়ে শাড়ি জড়িয়ে থাকে। ঘরে ঢুকেই তাড়াতাড়ি দরজা বন্ধ করলো। হ্যারিকেনের আলোটা পড়েছে যমুনার কুচকুচে কালো মস্ত বড় কোপাটাতে, শাড়ির পেছনে। 6 মাসের পুরনো বউ, তবু শালা যেন রোজ রাতেই মনে হয় আনকোড়া নতুন। যমুনার গায়ে পদ্মদিঘির শাপলার গন্ধ। তার বুকের মধ্যে যখন ওর নিজের ঠোঁট চেপে ধরে কেতো, তখন মনে হয় ডাগর ডাগর পদ্ম দুটির মধ্যে থেকে পদ্মবীজি কুড়িয়ে খাচ্ছে যেন। কত সব গন্ধ, দৃশ্য বারবার দেখে শুকেও ফুরোয় না। আলো জ্বালায় দেখেছে, আলো নিভায় দেখেছে, দিনের আলোয়, চাঁদের আলোয়, মনে দেখা আলোয়, সব রকম করে দেখে দেখেও দেখা ফুরোয়নি কেতর, আশা মেটেনি। কে জানে নতুন বউ পুরনো হতে কতদিন লাগে। যমুনাকে বড় ভালোবাসে কেতো। যমুনা ছাড়া তার আর কেউই নেই, কেউই তাকে এত ভালোবাসেনি। যমুনা কে, নাকি যমুনার শরীরটাকেই? ওই হলো, অত শত ভাবে না কেতো, ভাববার সময় কোথায়। যমুনা ঘুরে দাঁড়ালো দরজাতে পিঠ দিয়ে। কি হলো কেমন, বাপের বাড়ি গিয়ে মন ভরলো? উত্তর না দিয়ে যমুনা বলল গলাটা নামিয়ে, বাতিটা নিববে, শাড়ি জামা ছাড়তাম। না না, নমক দিয়ে বলল কেতো। চিতি সাপ আছে গো, কাল তুই ছিলি না যমুনে, ঘরে ঢুকেই দেখি চিতি সাপ। চিঁদো দাদাকে সঙ্গে সঙ্গে ডেকে নে, দুজনে মিলে তাকে মারি। সত্যি ঘরের মধ্যেই চিতি? বলো কি গো? অবিশ্বাসী গলায় 16 বছরে যমুনা বলল, কালো ভ্রমণের মতো দুটি উজ্জ্বল চোখ তুলে। না তো কি, আমি কি তোর ইয়ার্কির পাত্তর? মুখ নামিয়ে যমুনা বলল, না, তুমি আমার পতিদেব, আমার দেবতা, সর্বস্ব আমার। খোল, শাড়ি জামা খোল, আলো আরো তুলে ধরছি আমি, দেখবো। দেখে দেখে আশা মেটে না। কি দিয়ে করেছে তোকে রে বিধি, আমি ভাবি তাই। লজ্জা পেয়ে যমুনা বলল, কেন? না না, আলো নামাও। না না না, লক্ষ্মী নামাও। না কেন রে, কেন না? কে তো বলল, তোকে দেখবো, ভালো করে দেখবো। আজ তোকে শাড়ি জামা জড়ির ফিতে বেনিতে জড়িয়ে এত ভালো দেখাচ্ছে,
সব ছেড়ে ফেললে না জানি আরো কত ভালো দেখাবে। না রে, ধ্যাত, লজ্জা পেয়ে বলল যমুনা। বলে যমুনা ঘরের এক কোণাতে, যেখানে দুটি ছেঁড়া শাড়ির পাড়ের চাদর ঢাকা তোরঙ্গ পরপর সাজানো আছে, সেখানের আবছা অন্ধকারে গিয়ে দাঁড়িয়ে নিজেকে চকিতে অনাবৃত করে বাড়িতে পরার চাঁপা রঙা একটা শাড়ি গায়ে জড়িয়ে নিল। মুদলা গায়ে, ভাদ্রা রাতে গা শিরশির করে উঠল ওর। শিরশির করার নানা কারণে, কিন্তু মনে মনে বলল, বা রে, এই যে দেখি বহুরূপী। কালো আর হলুদ শাড়িতে ছিলি বসন্ত বৌরি, আর এখন হয়ে গেলি সাঁঝবেলার ফিনফিনে চাঁপা রঙা জল ফড়িং, মস্ত ফড়িং। যা মাইরি। যমুনা খাটে হাসতে গড়িমসি করছিল, মিনুনি থেকে রূপলি জরির ফিতে খুলছিল। হাসতে হাসতে ডান দিকের বেনি থেকে খোলা হয়েছে সবে, কিন্তু এক লাফে খাট থেকে নেমে ঝড়ের মতো গিয়ে পড়লো তার উপরে। পা জাকুলা করে যমুনাকে তুলে নিয়ে এসে খাটের উপর ফেললো দড়াম করে। মাটির ঘর কেঁপে উঠল যেন। তারপর তারপর যা হয় তাই। মাটির ঘর সোহাগে কাঁপতে লাগলো। বাইরে আবারও মুষলধারে বৃষ্টি নামলো। এখন ওরা পাশাপাশি শুয়ে আছে। কাঁধ হয়ে যমুনাকে জড়িয়ে আছে কেতো পেছন থেকে। কেতো বলল, সাইকেল, কথা হলো কি কিছু? হুম, সাইকেলটার কথা তোর বড় দাদা কি বলল? জানি না। তার মানে না বলেছে কি? ঠিক তাও না, ঝুলিয়ে রেখেছে। বুঝছেন না, আমার ভাগ্য, আমার সুখ সব ঝুলছে সেই সঙ্গে। জোর তো নেই, সৎ দাদা। না তো কি, গত 6 মাস ধরে এমনই ঘুরোচ্ছে তারা। এদিকে বাবা কিন্তু রেগে যাচ্ছে রোজ রোজ। একদিন সত্যি করে চটে উঠলেই কম শেষ। যমুনার ডান বুকের উপর ডান হাত কেতর, চাষার হাত, রুক্ষ, কর্কশ, মোটা চামড়ার তেলো। কিন্তু যমুনার শরীরে তো এর আগে অন্য কেউই হাত দেয়নি। যমুনার এই খুব ভালো লাগে, কিন্তু তাকে খুব ভালোবাসে, অন্তত তার শরীরটাকে। মই হলো, ওতেই খুব খুশি যমুনা। ছোটবেলায় মা বাবা মরা মেয়ে, আদর কাকে বলে তাই জানেনি কখনো। কোনো রকম আদরই নয়, তার কাছে শরীরের আদরও অনেক আদর। কাজকর্ম খাটাখাটুনির মধ্যে ডুবে গিয়ে কখন কে তো সোহাগ খাবে ঘরে, সেই আশায় প্রদীপের সলতের মতো কাঁপে যমুনা। মাঝে মাঝে কে তো তাকে ভয় দেখায়। বাবা যেদিন সত্যিকারে চটে উঠবে, সেদিনই কর্ম শেষ। বলতে ঠিক কি যে বোঝায় কেতো তা জানে না যমুনা। কিন্তু কেতর বাবার মিথ্যা রাগ দেখে তার গলার আওয়াজ বন্ধ হয়ে যায় ভয়ে। পাখির মতো টিপটিপ করে তার বুক। জানে না সত্যিকারের রাগের দিন কি হবে। আজ বাবা কি কিছু বললো তোমার দাদাকে? এসেছিল কোন দাদা? মিসদা? আমি তো ছিলাম না। যত্নআত্তি করা হলো কি কিছু? যত্নআত্তির কথা ছাড়ো, গরিব বউয়ের বাড়ির লোককে কে যত্নআত্তি করে? তবে বাবা মেজদাকে বললেন, যা বলেন, বিয়ের দিন থেকেই যা বলছেন। কথার খেলাপ তো হয়েইছে। তোমাকে সাইকেল দেবে বলেছিল, দিতে পারেনি। ছাড়ো তো, আমার লাগবে না। আরে পাম্পটাই বসুক না, 3-4 বছরের মধ্যে ধান করে, গম করে, এমনকি আলু করেও আমি নিজেই একটা ভটভটি কিনে নেব। সত্যি? ভটভটি সাইকেল? হলুদ কালো ডোরা ডোরা? বিছানাতে উঠে বসার চেষ্টা করলো যমুনা উত্তেজনায়। কিন্তু তাকে কোলবালিশ করে উরু দিয়ে চেপে বলল, শোনোই না। কি রঙের গো? হলুদ কালো তো? যে রঙের চাইবি তুই, কেনার আগে তোকে শুধিয়ে নেব। পেছনে আমি বসতে পারবো? কি গো, সিট থাকবে তো? নিশ্চয়ই। আমাকে পেছনে বসিয়ে আমাদের গ্রামে যেতে পারবে?
নিশ্চয়, পারবো না কেন? কত জায়গায় যাব। তোকে ডিভিসির ক্যানাল দেখিয়ে আনবো। দুর্গাপুর কত বড় শহর গো। আগে যেইতে পথে মস্ত বড় বন পড়তো, ডাকাইতিও তো সেখানে, কিন্তু বাঘ ছিল, দাদুর কাছে শুনেছি। আচ্ছা, যমুনা ফিসফিস করে বলল। আচ্ছা, একটা কথা বলবো, রাগ করবে না বলো? কি? তোমার দাদু কি ওই দুর্গাপুরের বনে ডাকাতি কইরে সব জমি জমা, ডাল ভাঙাই কল এইসব কইরেছেন? তোকে কে বইলেছে? আমাদের গ্রামের লোকেরা বলে। আরো বলে তোমার বাবা নাকি এখন চাষবাস ছেড়ে দে ওয়াগান ভাঙাদের দলের নাম লিখিয়েছে। খুব নাকি লাভ সেখানে, কাঁচা টাকা। এসব কাজ কারবার নাকি খুবই ডেঞ্জারাস, সবাই বলে। সত্যি? এমন সময় হঠাৎ ওদের মাথার কাছে জানলার একেবারে পাশে শব্দ হলো একটা। কে রে? বলেই উঠল কেত। খাট ছেড়ে, বউয়ের গায়ের গন্ধ ছেড়ে দরজার খিল খুলল। হাতে বর্ষাটা তুলে নিয়ে যমুনা দৌড়ে গেছিল পেছন পেছন। তারপরই সে উদম এই কথা মনে পড়াতেই খাটের বাজুতে ঝুলিয়ে রাখা শাড়িটা জড়িয়ে নিয়ে বলল, কি তোকে জড়িয়ে ধরে, তুমি জিও না গো, জিও না। একটা টর্চ থাকলি। আচ্ছা আচ্ছা, এটাই লাও। নলে যমুনা তাড়াতাড়ি তার ঝুলি থেকে টর্চটা দিল। দরজা খুলে চারধারে আলো ফেলে কাউকে দেখতে পেল না কেতো। শুধু দেখল দুবার কেসে তার বাবা উঠোন থেকে ঘরের দিকে যাচ্ছেন, খুব আস্তে আস্তে। কেতোর মনে হলো একটা মস্ত খরিশ গোগ্র যেন ঢুকছে তার গর্তে গিয়ে। দরজা খোলার শব্দ হওয়াতে ও পিঠে আলো পড়াতে ঘুরে বেঁকিয়ে কেতোর বাপ কনসা পড়েল, বলল, কে? ও, কেতো, কি হলো এত রাতে? বৌমার শরীরটা কি খারাপ? না, কেতো বলল, শব্দ হয়েছিল একটা। তুই কি শহুরে হয়ে গেলি বা? গ্রামের রাতে কত শব্দই তো হয়। শব্দ হলেই রাত বিরেতে ছেলে মানুষ জোয়ান বউকে একা ঘরে ফেলে কেউ এমন বেরোয় রাতে? তুই কি রে, তোর কি আক্কেল হবে না? কোনদিন ফিরে দেখবি দৌড়ে তুলে নিয়ে গেছে ডাকাতে। তোর বয়স তো দেদার হলো, বুদ্ধি হলো না এক ফোঁটা। না, শব্দ শুনলাম একেবারে জানলার পাশেই, তাই। শ্যাল ট্যাল হবে বোধহয়। না, শ্যাল না। তবে 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 কি বাঘ? বাঘ? হ্যাঁ, শ্যাল না হলে নিশ্চয়ই বাঘ। এত ভয় যখন পেয়েছিস। কে তো কোনো জবাব দিতে পারলো না, চুপ করে রইল। ফিরে আসছিল এমন সময় বাপ কনসা বলল, কাল বর্ধমান যেতে হবে, মনে আছে তো? হ্যাঁ। সকালে দুটি খেয়েই বেরিয়ে যাস। এসডিও সাহেবের জন্যে এক হাঁড়ি বড় কই মাছ রেখে দিছি। মালুকে বলেছিলাম দিয়ে যেতে, তা নিয়ে যাস যাবার সময়। ঠিক আছে, বলল তো। ঘরে ফিরে দরজা বন্ধ করে খাটে এলো। যমুনা উঠে বসেছিল, বলল, আমার খুব ভয় করে, ভয় করে গো। আমারও, কে তো বলল। তোমারও? কেন? বাঘের জন্যে? না। শ্যালকে ভয়? না। তবে? আছে। আমার ভয় করে গো। সাবধানে থাকিস, কাল আমারে বর্ধমানে যেতে হবে, বাবার অর্ডার। পরদিন ভোরে উঠে কিতুকে ডেকে গনসা বলল, সাইকেলের কথা কিছু জানিস? চমকে উঠল কেতো, বলল, কেন? যমুনার দাদা কিছু বলেনি? সে তো গত 6 মাস ধরেই যা বলবার বলে চলেছে।
কথাতে তো আর চিঁড়ে ভিজবে না। যমুনের বড় দাদা শুনেছি খুব ফেরেল বাজনো। গনসা পড়েলে ছেলের বিয়ে কি ওই হাবাতে ঘর ছাড়া আমি দিতে পারতাম না? দেখে তো, আমার এবার ধৈর্যচ্যুতি ঘটবার উপক্রম হতিছে। এরপর কিছু হলে আমাদিকে দোষ লাই, কিন্তু কোনো দোষই লাই। তারপরই বলল, তা সোজা আর বর্ধমান গিয়ে তোর কাজ লাই। তুই যমুনের বাপের বাড়ি যা আগে তার চেয়ে, সেখান থেকে বর্ধমানে চলে যাস বাসে। একটা চিঠি দিয়ে দেবো ছোট দারোগার বাড়িতে ওলাচণ্ডীপুরে, রাতটা থেকে দুজনে একই সঙ্গে ভোর ভোর চলে আসিস। ছোট দারোগার তো ভটভটিও আছে, হাওয়ার মতো পৌঁছে যাবি। কে তো ব্যাপার কিছুই বুঝলো না, তবে কোনো একটা ব্যাপার যে ঘটতে যাচ্ছে তা অনুমান করতে পারলো। তার মায়ের মৃত্যুর আগের দিন এমন নানা রহস্য ঘটিয়েছিল তার বাবা। এই শালা বাবাকে ভক্তি ছেড়ে তা তো করেই না, ঘেন্না করে খেত, প্রচন্ড ঘেন্না। মাকে খুন করেছিল বাপ। যমুনা গত সপ্তাহে একদিন বলেছিল, পটিদিটা না থাকলে এই বাড়িতে থাকাই যেত না গো। তোমার বাবার স্বভাব চরিত্র যেন কিরকম, কে তো জানে সবই, তবু মুখে অবাক হওয়ার ভান করে বলেছিল হেসে, পাগল নাকি? বউ হয়ে শ্বশুরের চরিত্র খুন ধরছিস? হয়েছেটা কি? তোর সাহস তো কম নয়। না গো, হয়নি কিছুই, কিন্তু হতে পারে। কি? যা কিছু যখন তখন হতে পারে। সাইকেল বাবা নিজে চড়ে না, আসলে ঝিলের পাশে যে বাগদি দিদির ঘর আছে সেইখানে যাবে সাইকেল, গণেশ সাইকেল। ঝুমকি বাগদির বড় ছেলে চড়বে সে সাইকেল। কানাঘুষোয় শুনেছে কে তো যে সেই ছেলে নাকি তার বাপেরই ছেলে, তার নাম লাল চাঁদ। শোনে, এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করে দেয়। এখনো স্বাবলম্বী হয়নি কে তো। বাবা যদি সত্যিকারে রেগে ওঠে তখন কেস কেচাইন হয়ে যাবে। কি করবে? কে তো নিরুপায়। বাপের ব্যাগার খাটা দিনমজুর, দুটি খেতে পায়, মাথায় ছাদ আছে, এই যা। যমুনা কাতর গলায় বলল, আমাকেও নিয়ে চলো, নিয়ে চলো তোমার সঙ্গে। কি করে? বাবা যদি সত্যিকারে রেগে যায়? থাক তুই, তাছাড়া আমি কত কত জায়গায় যাব, রাতে কোথা থাকবো তারই ঠিক নাই। যমুনার চোখে ভীষণ ভয় দেখলো কে তো। একা ঘরে শুতে পারবি? ভাবছি পুঁটি দিদিকে ডেকে নেব। বাবা বলছিল তোর একা হয়তো ভয় করতে পারে, রাতটা তুই বাবার ঘরেই কাটাস। মস্ত ঘর, মস্ত বিছানা, নইলে বাবাও এসে থাকতে পারে তোর ঘরে। বাবার কাছে যন্তর আছে। কি যন্তর? চোখ বড় বড় করে যমুনা শুধোয়, যন্তর? হি হি, কোমরে গোঁজা থাকে, তবে লাইসেন্স লাই। আর কেউই জানে না। আমি একদিন দেখে ফেলেছিলাম, যখনই বর্ধমান যায় সঙ্গে নিয়ে যায় বাপ আমার। না না, আমি শোবো না। কোথায়? তোমার বাবার ঘরে। তাহলে বাবাই আসবে তোর ঘরে। একদম না, মানা করে দিয়ে যাও। কেন? সে কি? না বলেছি না, তোমার বয়স হয়েছে, বুদ্ধি হয়নি। হুম, আমাকে এমন বউয়ের আঁচল ধরা মরদ পাওনি যে বউ যা বলবে তাই শুনবো। আমি নিজের বুদ্ধিতে চলি। কথাটা তার বাবা গনসা পড়েল মাকে উঠতে বসতে শোনাতো। এই বাড়িতে মেয়েরা খেজুরের রস, জিওনো মাগুর অথবা তালকিটের মতোই এক ধরনের খাদ্য পানীয় ভোগ্য ব্যাপার ছিল। ছোটবেলা থেকেই দেখেছে মেয়েদের কথা শুনে চলা এই বাড়িতে পুরুষত্বহীনতারই সামিল। যমুনা কিছু না বলে চেয়ে থাকলো অনেকক্ষণ খেতর মুখে। বিড়বিড় করে বলল, আমার চেয়ে আমার চেয়ে একটা সাইকেলের দাম বেশি হলো। কে তো পিকের মতো বলল,
সে কথা নয়, ব্যাপারটা হচ্ছে কি কথার খেলাপ। তোর বড় দাদা সব জেনে শুনে, আমার বাবা খারাপ লোক জেনেও তার সঙ্গে মিথ্যাচার কেন করতে গেল বলতো? এতে তোর বা আমার কোন উপকারটা হলো? গনসা পড়েল এক কথার নোক। সে যদি বলে কোথাও যাবে, তাহলে সে না যেতে পারলেও তার ডেড বডিও সেখানে যাবে। অন্যায় তার তো নয়। তোর বড় দাদা এমন কথা দিয়ে আর 6 মাস ধরে ঘোরাচ্ছে কেন? মনে হচ্ছে বাবার জিদ চেপে গেছে। কালও যদি সাইকেল না আসে, তো বাবা সত্যিকারের নেগে যাবে। বড় জিদ্দি লোক সে। আর সত্যিকারের নেগে কাল কেন? কোনোদিনও কোনোদিনও সাইকেল দেবে না বড়দা? মুখ নিচু করে যমুনা বলল। সে কি? কত কথা আমার সঙ্গে! কোনটা নেবে বলো কে তো বাবু, হিরো না হারকিউলিস? এই মতো ব্যবহার ভদ্র মানুষের! ছি 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 ছি। দাদা দেবে কেন? বোনকে যখন তোমাদের গছিয়ে দিয়েছে, তখন আর খরচ কেউ করে? বৌদিরা তোমাকে একদিন খাওয়ালো না পর্যন্ত বিয়ের পরে। তুমি কি ভাবো আমি অন্ধ? সাইকেল ওরা দেবে না। তুমি মিছিমিছি যেও না গো। তোমাকে অপমান করলে আমারই অপমান। তুই বকিস না যমুনা। সারা গায়ে সকলে জানে যে আমার বিয়েতে আমি সাইকেল পাবোই। বাপ আমার চণ্ডী মণ্ডপে, পঞ্চায়েতে, সব জায়গায় বলেছে বড় মুখ করে। আমার মনে হয় 10 জনে 10 কথা বলছে। বাপের দিকটাও ভাব, তার ইজ্জত। তুমি আমাকে মেরে ফেলে দাও, আমার একটা বিয়ে করো। এবার সাইকেল আগে হাতে পেয়ে তারপর বউ ঘরে আনবে। এমন ভুল দ্বিতীয়বার করো না। হ্যাঁ গো, পেটে যে এসেছে তার তো এখনো 7 মাস দেরি আছে আলো দেখতে। এই বেলা আমাকে তোমরা শেষ করে দাও, বাপ বেটাতে মিলে। তোমাদের ইজ্জত কত বড়! ছি ছি ছি। দাদার কথাও ভাবি। মানুষ এত ছোটও করে নিজেকে। আমাকে বললে আমি ফলিডল খেয়ে মরে যেতাম, বিয়ে দিতে হতো না গিলটি করে গয়নার শাঁখা দিয়ে। কে তো ঘাবড়ে গেল যমুনাকে দেখে। এই যমুনাকে সে চেনে না। তাড়াতাড়ি তার ভেজা চোখের নিচে আঙুল ছুঁয়ে বলল, দেখো বাবা, এখানেও সবকিছু করো না, আমাদের বদনাম হবে। বাবার ইজ্জতের কথাটাও ভেবো। এই গ্রামে আমাদের সকলে ছেলের করে। মুলাচণ্ডীপুরে ছোট দ্বারকার বাড়ির বাইরে ঘরের তক্তাপোষে শুয়েছিল রাতে কেতো। ছাড় পোকা ছিল খুব, ঘুম হয়নি। তার উপর সারা রাত বেড়াল কেঁদেছে। তবে ছোট দ্বারকা রাতে খেতে দিয়েছিল ভালোই। কচি পাঁঠার ঝোল আর রূপসালি ধানের ভাত, তাল ক্ষীরও। ছোট দ্বারকা বলেছিল, ভোর ভোর রওনা হবো একে তো, আমার আবার ফিরতে হবে তোমার বাপকে নিয়ে, জরুরি কাজ আছে বর্ধমানে। অন্ধকার থাকতে থাকতে তৈরি হয়ে ছোট দ্বারকার লাল মোটর বাইকে পেছনে বসে পড়েছিল কেতো। তারপর লাফাতে লাফাতে এবড়ো খেবড়ো পথে কিছুটা এসে পিচ রাস্তাতে পড়েছিল। তাদের গ্রামের কাছে এসে আবার 5-6 মাইল রাস্তা কাঁচা, গরু বাছুর চলে। কাদা শুকিয়ে এমনই হয়ে আছে যে হাঁটলেই গোড়ালি আর পায়ের পাতা ভেঙে যাবে বলে মনে হয় যে কোনো সময়। মনটা ভালো ছিল না কেতন। বাপ একটা পত্র দিয়েছিল ছোট দারোগাকে, সেই মোতাবেকই তিনি চলেছেন। দারোগার সঙ্গে কি মামলাতে যেতে হবে তার বাপকে বর্ধমান? এসব ওর ভালো লাগে না। যমুনা বলেছিল, এসব নিঞ্জারাজ, কানাঘুষো। যা ক্ষেত জমি আছে তাতে সৎভাবে চাষবাস করলে তো খাওয়া পড়া চলে যায় বাবানি করে। এসব ঘাতের পথের বড়লোক হতে যাওয়াই বা কেন? এ তো ভাবে তার ডাকাত দাদুর রক্ত বোধহয় বইছে তার বাপের শরীরে। বাগদির মেয়ে ছাড়া শুয়ে আরাম পায় না, ডাকাতি না করে ভাত মিঠে লাগে না। এ কেমন রোগে! শেষ রাতে একটা স্বপ্ন দেখেছিল কেতো।
সবে যখন দুচোখের পাতা বুঝে এলো ঠিক তখনই দেখেছিল যমুনা ঘরের মধ্যে দাঁড়িয়ে খুব হাসছে আর বলছে, তোমার বউকে দেখতে নিয়ে যাবে তো আমায়? তোমার বউকে দেখতে নিয়ে যাবে তো আমায়? আমি কিন্তু বরযাত্রী যাব, যাবই, ফেলে যেও না যেন। ঠিক সেই সময় স্বপ্নটা ভেঙে গেল। ছোট তারকার চাকর গঙ্গা এক ধাক্কা দিয়ে তুলেও দিল কেতকে। পিচ রাস্তা ছেড়ে কাঁচা রাস্তাতে এসে পড়তেই মোটর বাইকটা সাংঘাতিক লাফাতে লাগলো। আর প্রায় তার সঙ্গে সঙ্গে লাফাতে লাফাতে সূর্যটাও উঠল মালো টাকার জল ভরা মাঠ লাল করে। বানের জল এখনো নামেনি মাঠ থেকে। পশ্চিম আকাশে মেঘ করে আছে কালো করে। শালিখা চড়াই ডাকছে ক্রমাগত। পথের পাশে আকন্দ ঝাড়ে রোদ লেগেছে। কন্টিকারি কয়েদবেলের গাছ মুড়ো ছাতিমের গোল গোল পাতাকে ছোট ছোট হাতের পাতার মতো দেখাচ্ছে। রোদ লেগে মনে হচ্ছে লাল লাল ফুল ধরেছে ছাতার তলায়। বাঁদিকের একজোড়া শামুক খোল বসে আছে মাঠে। এক পা করে গুনে গুনে ফেলছে পা, অতি সাবধানে। আর একটু গেলেই ওদের গ্রাম। মোড়ের বুড়ো বটগাছটার কাছে ডান দিকে ঘুরলে কেতদের বাড়িটাও দেখা যায়। যমুনা কি করছে কে জানে। বাবা কি তাকে রাতে পাহারা দিয়েছিল? সত্যি? নাকি ওই গেছিল বাবার ঘরে শুতে? বাচ্চা মেয়ে তো, ভয় পায় বড়। মোড়টাতে এসে গতি কমলো মোটর বাইকের। ডান দিকে মোড় নিল একটা বিরাট ঝাঁকুনি দিয়ে, এবং মোড় নিতেই কেতর গলার মধ্যে কিসের একটা শক্ত দলা উঠল। টাকরা শুকিয়ে গেল। কেতো দেখল ওদের শোবার ঘরের পেছনের আমড়া গাছটা থেকে হলুদ আর কালো ডুরে শাড়িতে ফাঁস লাগানো যমুনা ঝুলছে। ছোট তারকাও দেখেছে। দেখে মোটরসাইকেল থামিয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, এ কি অঘটন হে! হায় হায়, এ কে? আমার বউ! কেতর গভীর থেকে কেউ বলে উঠল। ছোট তারকা বলল, তাহলে ভগবানই আমাকে এখানে পাইতেছেন? আমি না এইলে কি বিপদেই না পড়তে বলো তোমরা। লাশ কাটা ঘরে কতদিন পড়ে থাকতে হতো মেয়েটাকে। ভগবান যাই করেন তাই মঙ্গলের জন্য করেন। কেতর কানে এত সব কথা ঢুকছিল না। কিন্তু আবারও তাকালো উপরে। বর্ষার জল পাওয়াতে মনে কি সবুজ সবুজ পুরুষ্ট সব পাতা ছেড়েছে আমড়াটা। নরম নরম পাতার মধ্যে নরম যমুনা দুলছে অল্প অল্প পশ্চিমের হাওয়া লাগা ডালের দোলায়। শাড়িটা তার দুপায়ের মধ্যে এমন আশ্চর্যভাবে জড়িয়ে গেছে যে তার লজ্জাস্থান ঢেকে রয়েছে তা। তার দুপায়ের দুপাশে শাড়ির প্রান্ত ফুলে ফুলে উঠছে ভোরের ভেজা হাওয়ায়। যমুনা যেন হলুদ কালো একটা সাইকেল চালিয়ে চলে যাচ্ছে চাপ চাপ নরম মেঘের ঘাসের মাঠ পেরিয়ে। দূরে, দূরের কোনো দেশে, যে দেশে মেয়েরা জিওনো মাগুর মাছ বা খেজুরের রস ভাত তালখির নয়।